খেলতে যাওয়ার সময় যদি কেউ মনে করে যে আমরা বোরকা পরে যাব আর স্কার্ফ প্যাচে যাব, দ্যাট উইল বি ফানি অ্যাকচুয়ালি। এই দেশে মেয়েদের কোনো জায়গা নেই, একটু অ্যাট্রাকটিভ লাগছে বা কিছু তাদের ভিডিও করে পোস্ট করে দিতে। হ্যাঁ, জুমিতে চিন্তা হেঁটে যাচ্ছে, ওকেও জুম করে ওর ব্যাগটা দেখাচ্ছে। বা নোটিশ পাঠানো উচিত ছিল ওদেরকে, যারা এই জিনিসটাকে বাজেভাবে ভিডিও করে জুম করে মানুষের সামনে উপস্থাপন করছে। লিখে দিল যে আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসায়ী, মানে এন্ড দে আর ভেরি কুল। হ্যাঁ, এটা বলছি, আমি বিশাল একটা কমেন্ট করে ফেলছি। আমার মনে হচ্ছে লিটারালি আমরা 100 বছর পিছিয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার শো ফেস কার্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে আপনাদের সাথে আমার আবার দেখা হলো, অ্যান্ড আজকে আমার সাথে আড্ডা দিতে এসেছে অনেক পছন্দ একজন মানুষ, আপনাদের সবার অনেক পছন্দ, নাজমি জান্নাত। মানে তুমি কেমন আছো? তোমাকে আমি অনেক ছোট দেখছি, তোমাকে মনে আছে? মনে আছে আপু, ডেফিনেটলি মনে আছে। এন্ড আমি তোমাকে সব সময় ফলো করি, মানে তুমি যখন এখনো ডিজাইনিং করো নাকি? এখনো এই সময়টার পাই না, কিন্তু তুমি যখন ডিজাইনিং করতা তখন থেকে আমি 2016 দেখছো, আমার মনে আছে, মানে আমি তোমাকে ওই সময় থেকে ফলো করি। সো হাউজ লাইফ, মানে লাইফ কেমন চলতেছে? লাইফ ইজ গ্রেট অ্যাজ ইউজুয়াল। আমার লাইফ সবসময় I feel it's really lovely, beautiful. I have a great family. I have great bhai brothers, and আমার সার্কেল টা অনেক জোস। I have 6 kids. আমার 6টা কিউট ডলের মতো বেবিজ আছে। So I think my life is really nice. এখন যে 6 ডলের মতো বেবি বললা, এখন মানুষ ওইটাকে বলবে যে কি বাচ্চা, এইটাই হেড নাই, এইটাই আমার 6টা কিউট বাচ্চা আছে। হ্যাঁ, এটাই আমার বাচ্চার ফেস যদি এটা দেখানো যায়, this is one of my babies. সো এরকম আরো 5 জন আছে। তো আমার লাইফ আই থিঙ্ক আলহামদুলিল্লাহ ইটস আ ব্লেসড লাইফ। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, and I'm very happy about it. সো ইন্ডাস্ট্রিতে কিভাবে আসলা? আমার সাথে যখন তোমার দেখা হয়েছে 2009 ছিল, সো তখন তো তুমি মানে I was really small তখন, অনেক ছোট, 8-9 এ পড়তাম। হ্যাঁ, মানে এরপরে কিভাবে আসলা? তখন আমি বাংলাদেশে ঘুরতে আসছিলাম বেবি। আচ্ছা, আমি তো দার্জিলিং এ পড়তাম। হ্যাঁ, তো তারপরে তো আমি আমার শেষ করলাম, ও লেভেল শেষ করলাম, তারপরে হলো এ লেভেলস আমি বাংলাদেশে এসে করেছি। আর তারপরে আমি শান্ত মারিয়ামে ফ্যাশন ডিজাইনিং এর উপর অনার্স করলাম। দেন নর্থ সাউথ থেকে আমি এমবিএ করেছি। ডিজাইনিং কন্টিনিউ কেন করতেছো না, বা কেন করলা না? আচ্ছা, যেটা হয়েছিল যে আমি আমার ইউনিভার্সিটির এন্ডের দিকে, মানে মিড ইউনিভার্সিটি লাইফে আমি অনেক কিছুর সাথে এঙ্গেজড হয়ে গেছিলাম। যেখানে ফার্স্ট আমি তো ফ্যাশন ডিজাইনিং এ পড়ছিলাম, শুরু হয়েছিল ওটা দিয়ে। তো ডিজাইনিং এর মাঝে ওইখান থেকে আই ওয়াজ আ ভেরি ব্রাইট স্টুডেন্ট, লাইক আমি আমার ব্যাচের টপার ছিলাম। তো আমাকে কোনো না কোনো ভাবে আর কি ওখান থেকে অফার আসছিল, যেরকম একটা মুভি আসছে ঢাকা অ্যাটাক, সেটার কস্টিউম ডিরেকশনের জন্য কস্টিউম করছিলা? ওয়াও, সো আই ওয়াজ দ্য কস্টিউম ডিরেক্টর অফ ঢাকা অ্যাটাক। তো ওটা তো অ্যাজ আ ফ্যাশন ডিজাইনিং স্টুডেন্ট ওটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল। তো ওইখান থেকে আমি যখন ফার্স্ট কল পেলাম তখন আমি গেলাম, ওখানে আমার শুট হয়েছে। তো ওইখানে যে ব্যাপারটা ছিল যে আই ডিড এনজয়, আমার খুব ভালো লেগেছে ওনাদের সাথে, দীপন দা, সানি ভাইয়ের সাথে কাজ করে। ডিজাইনার ছিল? হ্যাঁ, আই হ্যাড আ টিম, আমার আন্ডারে 3জন আরো জুনিয়র ডিজাইনার্স ছিল। সো আমাকে বেসিক্যালি সানওয়ার সানি ভাই অনেক সাপোর্ট দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, কারণ ওইখানে যেহেতু একটা পুলিশের ব্যাপার ছিল, অনেকগুলো ফোর্স ছিল, তো তারা আসলে অফ টাইমে কিভাবে, অফ ডিউটিতে কিভাবে করে ড্রেস আপ করে, অন ডিউটি থাকলে কিরকম তাদের ড্রেস আপ হতে পারে বা তাদের লুক কেমন হতে পারে, আমাদেরকে বসা সেশন দিত। তারপরে দীপঙ্কর দাও আমাকে অনেক সাপোর্ট দিয়েছিলেন তখন। তাসকিনের তখন 6টা ক্যারেক্টার্স ছিল, অ্যান্ড 6টা না 7টা। সো আই হ্যাড টু লাইক থিঙ্ক, ব্রেন স্টর্মিং করে ওকে কিভাবে 7টা আলাদা লুক নেওয়া যায়, এগুলো আমাকে চিন্তা করে বের করতে হয়েছিল। সো ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স, আমার কাছে ভালো লেগেছে। আমার মনে হয়েছে কি আমি বেবি সিটার হয়ে গেছিলাম, লাইক সকালে একদম ভোরে আমাদেরকে যেতে হতো, তারপরে হিরোইন আসতো, ওদেরকে এরকম সাজায় গুজায় পাউডার টাউডার লাগায় পাঠাই দিতাম, আবার বাসায় এসে ড্রেস খুলে চেঞ্জ করে আবার ড্রেসও তুমি রেডি? না, আমি মাহির ড্রেসটা আমি করিনি। আচ্ছা, শুধু উনি ছাড়া, মাহি ছাড়া সবারটাই আমি করেছি। কেন মাহিরটা না কেন? বিকজ ওনার আলাদা মেকআপ আর্টিস্টও ছিল, আলাদা ওনার কস্টিউম ডিরেক্টর ডিজাইনারও ছিল, সেটা কলকাতা থেকে এসেছেন। সো উনি একদমই চায় নাই যে কেউ ওদেরকে ছাড়া কেউ তাকে টাচও করবে বা তার কিছু দেখবে। সো শি ওয়াজ অল ইন অল।
তো তারটা আমাকে দেখতে হয়নি, বাকি সবারটাই আমার করা হয়েছে। তো ওইখান থেকে আমার ওইটা শুরু হয়েছিল। তারপর পরই আমার আরেকটা যে প্রফেশন আমি ঢুকে গেছি, উইচ ইজ মাই ফেভারিট, সেটা হলো যে স্টুডেন্ট থাকা অবস্থায় আমার টিচিং এর কল আসলো, ফ্যাশন ডিজাইন করছি এখনো। আমি উত্তর ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আছি। যখন লেকচার দিতে যাও সবাই তাকায় থাকে তোমার দিকে, রাইট? হয় এরকম, বাট ক্লাসে অনেক স্টুডেন্ট হয়ে যায় না? হ্যাঁ, অনেক। মাই স্টুডেন্টস নেভার মিস দ্য ক্লাস। আমার সবসময় 100% অ্যাটেন্ডেন্স থাকে আমার ক্লাসে। এন্ড দূর দূর থেকে গেলে পরে স্টুডেন্টরা এসে পড়ে, মানে যদি বেড়াতেও যায় আমার, আমি পার্ট টাইম টিচার, সপ্তাহে একদিন ক্লাস নেই, বিকজ আই ক্যানট টেক মোর দ্যান দ্যাট। সো স্টুডেন্টসরা এসে পড়ে আর কি, যত দূরেই যাক, বেড়াতে যাক, আমার ক্লাস হলে পরে সকাল ভোরে হলেও রওনা হয়ে এসে পরে ডাইরেক্ট আমার ক্লাস জয়েন করে। সো টিচিং কতদিন হলো? ইটস বিন 5 years। 5 বছর ধরে? মানে তখন আরো ছোট ছিলা? তখন আমি স্টুডেন্ট অবস্থাতেই আমি ইউনিভার্সিটির লেকচারার, মানে লেকচারিং শুরু করেছি আর কি। ওটা আমার লাস্টের দিকে মোটামুটি ছিল। তো তারপরে আমি ওইটাতে ঢুকলাম। তারপর আমার আবার একটা কল আসলো, সেখানে আমাকে অনেক করে হোস্টিং এর জন্য রিকোয়েস্ট করা হলো। কোন শো ছিল, মানে কোন টিভি শো? হ্যাঁ, টিভি শো, এশিয়ান টিভিতে। এশিয়ান টিভিতে, আচ্ছা। ওইটা বেসিক্যালি আমি একেবারেই প্রিপেয়ার ছিলাম না, আমি কখনো হোস্ট হব এটা আমি কখনো চিন্তাও করিনি, বা আমার কখনো অ্যাম্বিশনে ছিল না। তো পরে যখন এটা আমার কল আসলো, আমারও আসেনি, আমার কাজিনের কাছে কল আসছিল। তো বললো যে, একজন কল করে বললো যে আপনার বোনের সাথে কথা বলতে চাই, একটা টিভি শো আছে করতে। তো আমি পাশ দিয়ে বলছি নো নো নো, আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট। লাইভ কিছু ছিল নাকি না, রেকর্ডেড। ওকে। তো পরে আমি বলছি না না করবো না। পরে বললো জাস্ট 2 মিনিট দেন, আমি আপনার বোনের সাথে একটু কথা বলবো। তো সে আমাকে বললো কোথাও দেখেছেন, আই হ্যাভ আ গুড হোল্ড ইন ইংলিশ। সো ওটা ইংলিশ শো ছিল একটা, তারা নাকি আমাকে দেখে আমাকে নিয়ে কল্পনা করে ওই শোটা আর কি মানে প্ল্যান করেছিল। তো আই ওয়াজ ভেরি কনফিউজ। আমি বলছি আমি না, করবো না কোনোভাবেই। তো পরে উনি রাজি হচ্ছিলেন না। তো আই থট যে, পরে লাস্টে বললাম যে আমার বাবা রাজি হবে না আমাকে করাতে। তো সে বললো আপনার বাবাকে 2 মিনিট দেন, একটু আপনার বাবার সাথে কথা বলি। তখন আমি তো খুবই কনফিডেন্ট যে পাপার কাছে বললে পাপা না করে দিবে, যে এখন টিভিতে ঢুকার দরকার নাই এসব, মানে মিডিয়া লাইন তো একটা তো ইয়ে থাকে। তো আমি খুব কনফিডেন্টলি পাপার কাছে নিয়ে গেলাম, যে পাপা এরকম একটা কল আসছে, ধরো তো একটু কথা বলো। পাপাকে কি বললো, পাপা আমাকে বলে কি একটু ট্রাই করে দেখো, আমি ভালো না লাগলে। এখন এরপর তো আমার আর কোনো এক্সকিউজ নাই। সো পরের দিন আমি গেলাম এশিয়ান টিভিতে, এফডিসিতে আমার ফার্স্ট শোটা হয়েছিল। শুট জুয়েল ভাইয়া ছিলেন আমার প্রডিউসার। পর আমি আর আমার মা গেলাম। এন্ড ফার্স্ট দিন করে আমার এত ভালো লেগেছে, আই ফেল ভেরি কনফিডেন্ট। তো অটো স্ক্রিপ্ট ছিল না, লাইক নরমালি ওদের না, স্ক্রিপ্টেড ছিল ওই সময়। তো মানে অটো কিউ ছিল না, মাল্টি ট্যালেন্টেড। হ্যাঁ, একটু ফার্স্ট দিকে একটু আমাকে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছিল, ওটা 2-3 বার হয়তো আমাকে একটু বলতে হয়েছে, রিপিট করতে হয়েছিল। তো পরে ভাইয়া ওয়াজ ভেরি ইমপ্রেসড। আর ভাইয়া এমন একটা মানুষ ছিলেন যে কখনো আমাকে নাম ধরেও ডাকেনি, উনি আমাকে ভাইয়া ভাইয়া করেই ডাকতেন, ভাইয়া একটু এদিকে আসো এরকম। সো ওনার হাত ধরেই বেসিক্যালি আমার মিডিয়াতে আসা। And the sad thing is he is not there anymore. He passed out. ওনার ক্যান্সার হয়েছিল। So I do miss him. তো তারপরে বেসিক্যালি উনি যাওয়ার পর আমি এশিয়ান টিভি ছেড়ে দিয়েছিলাম। ওইটার পর আমি কখনো ঢাকা অ্যাটাক করার সময় অফার আসেনি সিনেমার নায়িকা হওয়ার? হ্যাঁ, ঢাকা অ্যাটাক করার সময় অনেক অফার। নায়িকার থেকে মাহির থেকে আমার মনে হয় তুমি বেশি সুন্দর। তো ওই সময় দেখা যেত যে মাহি মেকআপ দিয়ে মানে সবাই তোমার দিকে তাকায় থাকতো, মানে এটা কখনো হয় নাই? এরকম কিছু ইনসিডেন্টস হয়েছিল যে আমরা গিয়েছিলাম বাইরে, যখন আমাদের আউটডোরে শুট হতো তখন তো মাহি এক সাইডে শুট করতো আর আমি সাইডে থাকতাম, যে আমি তাদেরকে চেক করতাম কস্টিউম ঠিক আছে কিনা, সাইডে দাঁড়িয়ে। তো একসময় এরকম হয়েছিল যে অনেক স্কুলের ইয়ে ছিল, যে মিরপুর 14-তে একটা পুলিশ ফাঁড়ি আছে না, ওখানে আমাদের শুটটা হয়েছিল। তো নর্মালি তো আমার ইনডোর শুটগুলাই বেশি হতো, ওই জায়গায় আমি বাইরে আউটডোরে দাঁড়িয়েছিলাম। তখন যতগুলো ওখানে স্টুডেন্টস ছিল, বাইরের মানুষ ছিল, সবাই আসছে আমার সাথে অটোগ্রাফ নিতে, সবাই আসছে আমার সাথে সেলফি তুলতে। আমি কোনোভাবে ওদেরকে বুঝাতে পারিনি, বা মানে বা আমি বললেও তারা বুঝছিল, মানে একদম ভিড় লেগে গিয়েছিল, সবাই আমার থেকে নিচ্ছিলেন। আমি বলছিলাম যে নায়িকা ওইখানে যান, লাইক না আপনার সাথে। নায়িকার এনজাইটি হইতেছিল না যে লাইক তোমার নায়িকা যেটা করেছে সেটা হলো উনি ওনার ইয়েকে পাঠাইছে, তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে বলছে যে নাজমিকে বলো আমার অটোগ্রাফটাও দিয়ে দিতে। এই টাইপের একটা ব্যাপার ঘটেছিল। তো ইট ওয়াজ ফান। তারপর এই টাইপের আরো ঘটনা ঘটেছে, ওখানেও মানুষ এরকম বলছিল যে ইনি নায়িকা, আমার অনেকে চিনে না, আমি কখনো অ্যাক্টিং করিনি, বাট বলার জন্য বলছে ওটা আমার ফেভারিট নায়িকা।
আসছে, তারপরে হলো উনি নায়িকা হলে বেটার হতো, উনি এই টাইপের আসলে মানুষ পটানোর জন্য যা বলে এরকম অনেক সিনারিও হয়েছিল ওখানে। অ্যান্ড তারপরে আমাকে আমাদের সেট থেকেও অনেকবার অফার করা হয়েছিল যে ঢাকা অ্যাটাক 2-তে আমি অ্যাক্টিং করতে ইন্টারেস্টেড কিনা, বা ওইখানে যেই সংটা হচ্ছিল সঙের জন্য আমি রেডি কিনা। বাট তখন আমি কোনোভাবেই ক্যামেরা ফ্রন্ট ফেসে আসার জন্য আমি কখনো এরকম ইন্টারেস্টেড ছিলাম না। এখনো তো আমি অ্যাক্টিং করি না। বাট কেন করো না? মানে তুমি তো অনেক ট্যালেন্টেড, মানে তোমাকে সবাই চিনে, মানে একটা জায়গায় তুমি গেলে ওইখানে জাস্ট ভিড় হয়ে যায়, সেটা জার্নালিস্ট হোক বা মানুষ হোক। মানে আমি সিসিএল এবার দেখলাম পুরোটা, মানে তুমি জাস্ট দাঁড়ায় আছো, এখানে আরো অনেক বড় বড় আর্টিস্ট যারা মানে রেগুলার বড় আর্টিস্ট, মানে বলতেছি রেগুলার কাজ করে, তোমার ইন্টারভিউ নিচ্ছে। সো তোমার কাছে মনে হয় না যে না আমার অ্যাক্টিং মুভি এগুলাতে কাজ করা উচিত? আসলে আমি একেবারে এটা নিয়ে কখনো চিন্তা করিনি এমন না। লাস্টের দিকে অনেকদিন পর্যন্ত আমি অ্যাক্টিংটা অ্যাভয়েড করেছি যে আমি কোনোভাবে অ্যাক্টিংয়ে ঢুকবো না। তো একটা টাইমে এসে অনেক যখন প্রেশার আসছিল যে আমার এখন মুভিতে ঢোকা উচিত বা অ্যাক্টিং শুরু করা উচিত, অনেক অফার্স যখন আসছিল, একটা টাইমে এসে আমি চিন্তা করছি যে ওকে লেটস ট্রাই। তো আমি যেহেতু আমার নাটক মুভি দুইটারই অফার আসছিল, তো পরে আমি অনেক জায়গা থেকে একটা মানে কনফিউশন থেকে বের হয়ে একটা ডিসিশন নিয়েছিলাম যে করলে পরে মুভি থেকেই শুরু করি, যার জন্য নাটক আমার কখনোই করা হয়নি। তো মুভি যখন করতে গেলাম আমার মনে হলো যে হয়তো অ্যাক্টিং ইন্ডাস্ট্রিটা আমার জন্য না, বিকজ লাইক আমার কোয়ালিফিকেশন ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক কিছু সাপোর্ট করে না, আমার মোরালিটি অনেক কিছু সাপোর্ট করে না। অ্যান্ড উই অল নো যে মিডিয়াতে কিছু একটা ব্যাপার আছে যেটা সবার জন্য আসলে ফিট না। তোমার সাথে মানে এরকম কখনো হয়েছে যে লাইক তোমাকেও এরকম পুশ মানে লাইক যে সবাইকে আমাকে পুশ টাইপের ডিরেক্ট তোমাকে কেউ কখনো অফার দিবে না দ্যাট ইউ হ্যাভ টু কাম অ্যান্ড স্লিপ উইথ মি। যেটা হয় যে অনেক ধরনের কথা হয়, প্ল্যানিং হয়, তারপরে আস্তে আস্তে করে তাদের যখন দেখে যে আমার ইন্টারেস্ট ওখানে এসেছে, তখন তাদের একটু ভয়েস চেঞ্জ হয়ে যায় বা কথা বলার স্টাইল। যখন তারা কোনোভাবে বুঝতে পারে যে নো আই এম নট রেডি, আর আমাকে দিয়ে তারা মুভির পাশাপাশি যেটা চাচ্ছে কফি খাইতে, হ্যাঁ সেটা আমি কফি খাইতে যাওয়ার জন্য রেডি না, তখন মনে করো যে ওই প্রজেক্টটা আর হয় না। তো এই জিনিসগুলাই হয়েছে সবসময়। তো একটা টাইমে এসে আই গট ভেরি ফেড আপ। আমার মনে হয়েছে যে আমি আসলে হয়তো এই জগতের জন্য না, মানে আমি আমার জগতে ঠিক আছে, যে আমি আমার লাইফে আমি ইনফ্লুয়েন্সিংটা আমি এই কারণে লাইক করি যে এখানে কোনো প্রেশার নাই, এখানে আমি চাইলে পরে আমি প্রোডাক্ট প্রমোশন করতে পারছি, আমি আমার মতো, হ্যাঁ এখানে আমাকে থার্ড পারসন এসে কিছু বলার নাই, শুধু মানুষজন আছে নেগেটিভ কমেন্ট করার জন্য, দ্যাটস ওকে। বাট একটা মানুষের আন্ডারে থেকে তার আন্ডারে কাজ করবার, সে আমাকে কিছু কথা শোনাবে বা কোনো একটা দিকে আমার তার কাছে কোনো দায়বদ্ধতা থাকবে, এটা আসলে আমি কখনো মানে চাই না আমার লাইফে। আই লাইক মাই ফ্রিডম। তো একটা অনারের ব্যাপার থাকে, আমার সেলফ রেসপেক্ট আমি অনেক রাখতে পছন্দ করি, আই লাইক টু কিপ ইট ভেরি হাই। তো ওই সব দিয়ে কোনোভাবে ম্যাচ করেনি। বাট কোনো সময় যদি আমাকে মুভিতে দেখা যায় বা বড় পর্দায় বা ছোট পর্দায় অ্যাক্টিংয়ে দেখা যায়, তাহলে ডেফিনেটলি ইট উইল বি আ গুড অ্যান্ড প্রফেশনাল ওয়ার্ক। যদি আমি ওই রকমই পাই যে আমি শুধু আমার স্কিল দিয়ে, আমার অ্যাক্টিং দিয়ে আমি বা কোয়ালিফিকেশন দিয়ে আমি কোনো কাজ করতে পারছি, তাহলেই আমাকে এই অ্যাক্টিং সাইডে দেখা যাবে। আর না হলে পরে কফি খাই আমি কখনোই, আই ডোন্ট লাইক কফি, সো ওই কফি খাই আমি কখনো অ্যাক্টিং এ ঢুকবো না। 2020 সালে কোভিডের টাইমে তোমার একটা টিকটক অনেক ভাইরাল হয়েছে, মনে আছে? একটা গানের সাথে, ওই যে বড় লোকের বেটি, হ্যাঁ এটা তখন ওইটার ইম্প্যাক্টটা কেমন ছিল? মানে অনেক রকম কমেন্ট আসতো, ভালো খারাপ, মানে যুগে যুগে সারা মানে জীবন আমাদের আই থিঙ্ক পৃথিবীর শুরু থেকে এটা হয়ে আসছে যে একটা শ্রেণীর মানুষ সব সময় আরেকটা শ্রেণীকে বা আরেকজন মানুষ স্পেশালি মেয়েদেরকে ছোট করে যাবে, কমেন্ট করে যাবে, আজে বাজে খারাপ বলে যাবে। এখন সোশ্যাল মিডিয়াতে সবার কাছে এটা ফ্রি, আগে যেটা বলতে পারতো না এখন সেটা অনেক ফ্রি হয়ে গেছে, মানুষ বলা শুরু করেছে। সো ছোটবেলা থেকে আসলে আমি এগুলো দেখে আসছি, শুনে আসছি, এখন একটা পর্যায়ে এসে না এগুলো আর গায়ে লাগে না। এখন অনেক আগে থেকে কেমন ছিল, জাস্ট ভিডিওটা জাস্ট তুমি তোমার জন্য পোস্ট করছো ফেসবুকে, বাট মানে ওইটা জাস্ট সবাই শেয়ার করতেছে, কেউ ভালো লিখতেছে, কেউ খারাপ লিখতেছে, সো তখন তোমার কি ফিল হইতেছিল? আমার বেসিক্যালি তখন যেটা হয়েছিল যে আমাকে আমার
আমার একটা ছোট ফ্যান ক্লাব আছে ওই সময়, যেহেতু আমি অনেক মানে পপুলার ছিলাম, তো ওই সময় আমার ফ্যান ক্লাব দিয়েছিল আমার কিছু ফ্যান্সরা। তো ওইখান থেকে আমার কিছু ছোট ভাই ব্রাদার্সরা আমাকে রিকোয়েস্ট করছিল, যেহেতু আমার লম্বা লম্বা চুল, ওই ভিডিওটা বানাতে। হ্যাঁ, তো অনেক রিকোয়েস্ট করছিল যে আপু আমরা এরকম এই গানে একটা ভিডিও দেখতে চাই। তো ওই রিকোয়েস্ট রাখার জন্য আমি কোনো রকম মানে উইদাউট প্র্যাকটিস জাস্ট ছাদে গিয়ে ভিডিওটা দেখলাম যে কি স্টেপ ছিল, ওইটা যে আমি একটুখানি করে আসলাম জাস্ট টু কি, মানে কোভিডে তো আমাদের করার কিছু ছিল না, সো নর্মালি আমি গেছি। তো এত বেশি ভাইরাল হবে বা কিছু এটা আমি তখন ভাবিনি। যদি আমি জানতাম যে এত ভাইরাল হবে তাহলে স্টেপস গুলো অ্যাটলিস্ট আমি ঠিক মতো প্র্যাকটিস করে যেতাম। তো আমার দুঃখ ওইটাই ছিল, ভালো ছিল মানে সুন্দর ছিল, তোমাকেও ভালো লাগতেছিল, বাট স্টিল মানে আমার মনে হয়েছে যে আমার পরে একটু খারাপ লেগেছে। ভাইরাল হয়েছে ইটস ওকে, ভিউজ পাইছে, বাট আমার খুব আফসোস হয়েছে যে আমি কেন আরেকটু প্র্যাকটিস, মানে মেসেজ তো কি করতে, ওগুলা কিভাবে হ্যান্ডেল করতে? আই ডোন্ট হ্যান্ডেল মেসেজ। আমার গিফটও তো আসতো, ছিল বাসার নিচে গিফটও দিয়ে গেছে, এরকম হয়েছে না? মানে অনেক কি করে ওগুলো, মানে জাস্ট ইগনোর, কিছু করার না। আমার কিছু সাইকো ফ্যান্স আছে, তাদের আমি, হ্যাঁ ওরা যেটা করে যে আমাকে অদ্ভুত অদ্ভুত মেসেজ পাঠায়, যেগুলো মেসেজ তো আসলে আমরা সব পড়তে পারি না, কিন্তু একটা দুইটা সাইকো ফ্যান্স এমন আছে যে এখনো, হ্যাঁ আই গেস এখনো আছে, দুইটা আছে এরকম মানে লাইফে, মানে আমার যেগুলো মনে আছে আর কি, বাকিগুলো তো বাকিগুলোর মতোই, বাট কিছু আছে যেরকম আমাকে কোনোভাবে রিচ না করতে পেরে তুলিকাকে রিচ করছে, মুক্তাদিকে রিচ করেছে, আমার আরো যে অ্যাডমিনস আছে তাদেরকে রিচ করে কোনোভাবে ট্রাই করেছে আমাকে ইয়ে করার, ওদের অ্যাড্রেস বের করে ওদের সাথে কন্ট্যাক্ট করে বেসিক্যালি ও একজনের সাথে দেখাও করছে না। মানে নরমাল লাইফ অনেক এফেক্ট পড়ে না, মনে হয় না যে অনেক কিছু হতে পারে, এসিডও থ্রো করতে পারে, অনেক কিছু হতে পারে, যেহেতু ইগনোর করতেছো। একটা থাকে ভয়। তা আমি অনেক দিন বাসা থেকে, এই লাস্ট ইনসিডেন্টের পরে আমি অনেক দিন বেরও হই নাই বাসা থেকে, আই ওয়াজ ভেরি অ্যাফ্রেড। আমার মা আমাকে বের হতে দেয়, এমনিতে আমি কখনো একা বের হই না, হয়তো আমার মা থাকে বা আমার বোন থাকে সাথে। তো ওই সময়টা আরো বেশি ইয়ে হয়ে গেছিল, যেটা করেছিল সে আমার বাসা পর্যন্ত এসে গেছে, আর আমাকে বাসার আশেপাশের ছবি পাঠাতো যে এখানে আছে, মানে আমার বাসার সামনের দিকের ছবি পাঠাতো, বাসার সামনে ওভারব্রিজের ছবি পাঠাতো, বাসার নেম প্লেটের ছবি পাঠাতো, মানে হি ইউজ টু শো যে হি ইজ অ্যারাউন্ড। একবার তো একজন আমার বাসাতে এসে গিয়েছে, বাসার উপরে তো কলিং বেল বাজিয়েছে, আর আমার তো অনেক পার্সেলস আসতে থাকে, তো আমার মা মনে করেছে যে ওরকমই কেউ হবে, পার্সেল আসছে, তো সে দরজাও খুলে ফেলেছে। পরে জানতে পারছে, সে বলছে যে এরকম, আম্মি এসে বলছে আম্মি এরকম নামে কাউকে চিনো, সে এসেছে। আই ওয়াজ লাইক নো। পরে আমার মনে পড়লো যে এই ছেলেটা তো আমার একটা অ্যাডমিনের সাথে দেখা করে অনেক কিছু বলছিল। আমি বলছি তাড়াতাড়ি করে দরজা লাগাও, আমার ভাইকে ডাকো। পরে আমার ভাই তাকে বুঝায় টুঝায় খারাপ বিহেভ না করে বের করে দিয়েছে। তারপরে দারোয়ানকে, মানে কেন আসছে, দেখতে চায় তোমাকে, সে যে কোনো ভাবে আমাকে দেখতে চায় বা আমার সাথে একটু কথা বলতে চায়, সে কি চায় আমি এখনো জানি না। আর এরকম আননোন গিফটস তো বা পার্সেলস অনেক আসছে, তো কিছু এরকম ট্রমা দেওয়ার মতো জিনিস আমার লাইফে অনেক ঘুরেছে। দেয়ার আর পিপল মানে ফলো করতে করতে আসছে, থ্রেটসও দিত বাড়ি থেকে উঠায় নিয়ে চলে যাবে, এগুলো অনেক ফেস। তুমি যেই সময় থেকে আমাকে দেখেছো ওই সময় থেকে আমি ফেস করি, যার কারণে এখনো আমি কখনো একা বের হই না। না, বাসাও তো একটু দূর হওয়াতে, মানে তোমার ট্রাভেল করতেও তো আমি নিজে যেহেতু ড্রাইভ করি, আমার জন্য ওইটাও একটু ইনসিকিউর, বিকজ লেডি ড্রাইভার দেখলে পরে তো মানুষ এমনিতেই তাকায় বেশি। ইভেন কিছু পুলিশও দেখা যায় যে কোনো কারণ ছাড়াই মানে দাঁড় করে নিল, একটু সাইড করে গল্প টল্প করে ছেড়ে দিল, বিকজ আমার কাছে তো সবই ঠিকঠাক আছে কাগজপত্র। তো এই জিনিসগুলো একটু ফেস করতে হয়, যার কারণে আমি কখনো একা মুভ করি না। আমার শুটস বলো বা আমার যে কোনো মিটিংস হোক, যে কোনো জায়গায় আই অলওয়েজ, আমার মা বা বোন অলওয়েজ সাথে থাকে, তারা না থাকলে আমার ভাইও থাকে, ভাইগুলোকেও নিয়ে যাই। সো মানে কেউ না কেউ থাকে, আমি কখনোই একা মুভ করি না এখন পর্যন্ত। তো লাইক নতুন একটা সিস্টেম হচ্ছে যে কিছু হলে লিগ্যাল নোটিশ পাঠাচ্ছে, সো এটাকে কিভাবে দেখতেছো? এটাকে আমি একদিকে ভালোভাবেই দেখছি যে কিছু হলে পরে যে লিগ্যাল নোটিশ পাঠাচ্ছে, দ্যাটস আ ভেরি গুড থিং, যে আমাদের গভর্নমেন্ট বা অথরিটি থেকে কোনো একটা স্টেপ নেওয়া হচ্ছে। বাট যেই সব কারণে পাঠানো হচ্ছে সেই কারণগুলো কতটুকু ভ্যালিড আর কতটুকু আসলে লজিক্যাল, এই জিনিসটা মাথায় রেখে পাঠাতে হবে। কারণ আমরা তো মানে হাসির পাত্র হতে চাই না, আমাদের দেশটাকে বাইরের দেশে অনেক বেশি হাস্যকর হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে। সো নোটিশটা আসলে কিরকম একটা এফেক্ট
পড়ছে আমাদের সোসাইটিতে বা কতটুকু একটা মানুষ হার্ম হচ্ছে, এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের আই থিঙ্ক এই জিনিসগুলো করা উচিত। সো একদিক থেকে ভালো যে যদি আসলে একটা ভালো কজের জন্য পাঠায় থাকে, বাট আরেক দিক থেকে আই থিঙ্ক দ্যাট আর একটু সিরিয়াস আর একটু চিন্তা ভাবনা করে শুধু নিজের ব্যাপারটা না দেখে আর একটু এটা অ্যানালাইসিস করে পাঠালে বেটার হয়। যেমন আমি তোমাদের সিসিএল এ নাদিয়াদের টিমের জন্য আমাকে কল করছে 3-4 বার, সো আমি যাই নাই। কেন যাও নাই? এমনি যাই, ভালো লাগে, প্রতিবারই কল আসে, আমি যাই না। তো কল আসার পরে তো আমাকে একটা গ্রুপে অ্যাড করলো, তো ওইখানে হচ্ছে তোমাদের যে লিডার, সে মানে আমি জানি না কে ছিল, ভয়েস দিল যে অনেক দিন প্র্যাকটিস হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে লাইক বলতেছে যে মেয়েরা স্পেশালি লেগিংস মানে জিমে যে লেগিংসটা পরো, জিম লেগিংস অ্যান্ড ছোট ড্রেস পরে আসা যাবে না, বিকজ এটা হচ্ছে অনেক কিছুই হতে পারে, অনেক রকম মানুষ এখানে যাওয়া আসা করে। সো সিসিএল খেলতে যে তো অনেক ধরনের মানুষ আসতো, সো এইগুলো ট্যাকেল কীভাবে দিত, অনেক মানে এই যে মানে সাইকো ফ্যানরাও চলে আসতে পারে, সেরকম কোনো ইনসিডেন্ট হয় নাই বা কোনো ঝামেলা হয় নাই? সাইকো ফ্যানস আসে নাই ওখানে আসলে সিসিএলের সময়টা মানে এই নোটিস আসার পরে বেসিক্যালি এটা ফোকাসড হচ্ছে আরো বেশি। নোটিসের আগে মানে ওই যে মানুষ মানে এই যে ইয়েলো সাংবাদিকগুলো বেশি ছিল ওইখানে, তো সবার হাতেই ফোন ছিল, ওখানে আসল রিপোর্টার কে ছিল আর নরমাল কে ছিল এটা আমরা জানতাম না। সবাই ফোন ধরে বলতো আপু একটু ইন্টারভিউ দেন, তো আমরা তো জানতাম না আসলে কে রিপোর্টার কে কিসের জন্য, তো আমরা সবাইকে একই সাথে বলতাম, সবাই ঘিরে ধরছে, তো একই স্টেটমেন্ট দিতাম, সবাই সবার মতো করে নিয়ে যেত। আর দূর থেকে যখন কেউ খেলছে, কাউকে দেখছে যে একটু অ্যাট্রাকটিভ লাগছে বা কিছু, তাদের ভিডিও করে পোস্ট করে দিত, হ্যাঁ জুম করে পোস্ট করে দিত। তো এই জিনিসটা আসলে ওখানে আমরা কোনো হ্যারাসমেন্ট মানে লিটারালি আমাদেরকে কোনো সাইকো ফ্যান্স ডিস্টার্ব করে না, আমাকে অ্যাটলিস্ট করেনি, কাউকে করেছে কিনা যায় না, আলাদা কোনো মানুষ এসে আমাদেরকে ওভাবে ডিস্টার্ব করেনি, আমাকে করেনি। বাট যে জিনিসটা পরে হয়েছে সেটা হলো যে এই জিনিসগুলা যে ফোকাসড হয়েছে খুব বাজেভাবে, খুব বাজে একটা ইমপ্রেশন পড়ে গিয়েছে আমাদের এই এটার প্রতি, তো ওইটা আসলে পড়াটা উচিত হয়নি, ওটা ছিল না দরকার। নোটিস দেওয়া হয়নি। আমি নাদিয়াকে মেসেজ দিছি যে তাহলে কি পরে আসবো, আমি লম্বা গেঞ্জি এখন আমি কি পরবো, তো ও আমাকে বলছে যে আমি তোমার জন্য প্যান্ট আনতেছি, সমস্যা নেই তুমি আসো। প্যান্ট তারপর চিন্তা করলাম অনেক হ্যাসেল হয়ে যায়, তো পরে আমি আর মানে আসিনি। বাট তোমার কাছে মনে হয় না যে লাইক নিজের ড্রেস, আমার ড্রেস আমি যেভাবে ইচ্ছা সেভাবে পরবো, এটার জন্য কেউ আমাকে মানে কারোর কাছে দায়বদ্ধ না? মানে এইটাকে আমি ডেফিনেটলি এটা মনে করি যে আমাদের ড্রেসের ব্যাপারে আসলেই কারো কিছু বলা উচিত না, অ্যাটলিস্ট যেখানে প্লেস ভিত্তিক মানে জায়গা ভিত্তিক আমাদেরকে এটা মেনটেন করতে হবে। এখন কিছু জায়গায় আমরা যদি এখন ফ্যামিলি প্রোগ্রামে যাই, ডেফিনেটলি আমরা অনেক বেশি ওয়েস্টার্ন পরে যাব না, কামিজ পরে যাব, কোনো মিলাদে গেলে আমরা ঘোমটা দিয়ে যাব বা ওড়না প্যাচে যাব, হ্যাঁ এক এক জায়গায় আমরা এক এক ভাবে করে যাব, ওটা ড্রেস কোড আমরা মেনটেন করব। বাট খেলতে যাওয়ার সময় যদি কেউ মনে করে যে আমরা বোরকা পরে যাব আর স্কার্ফ প্যাচে যাব, দ্যাট উইল বি ফানি অ্যাকচুয়ালি। তো আমি কালকে ইন্টারভিউতে একটা জিনিসই বলেছিলাম যে আমাদের মানে মডেল সেলিব্রিটি মানে কি, মানে আমরা হলো মিডিয়া জগতের সাথে রিলেটেড, আমাদেরকে সবাই ফলো করে, সবাইকে ফলো করে, অ্যান্ড আনাদার রিজন ইজ বিকজ অফ আওয়ার ফিটনেস। তো আমাদের বডি ফিটনেস যেমন হবে বা যাদের নামে আসে তাদের বডি ফিটনেস যেমন হবে মডেলসদের, স্পোর্টস পার্সনদের কিন্তু ওই ফিটনেস হবে না, কারণ তারা স্পোর্টি, তাদের স্পোর্টি ফিগার থাকবে আর মডেলদের ডিফারেন্ট কার্ভি ফিগার থাকবে, এটাই নর্মাল। তো একটা মডেল যতই ঢিলা ঢালা পোশাক পরুক তার কিন্তু ওই কার্ভটা ফুটেই উঠবে। তো এটা গেমটা ছিল মডেলসদের জন্য বা অ্যাক্ট্রেসদের জন্য, ইন্ডাস্ট্রির জন্য, মিডিয়া ইন্ডাস্ট্রি। তো ওই জায়গায় যদি কেউ এরকম এক্সপেক্ট করে যে ফ্ল্যাট স্ক্রিন চলে যাবে বা মানে এখন ওই জায়গাটা আসলে আমি জানি না এটা কিভাবে করে। যখন আমার কাছে ভয়েস মেসেজটা আসছে মানে আমার কাছে খুবই মানে অফেন্ডেড মনে হয়েছে, যে বলতেছে তোমাদের সেফটি তোমাদের কাছে, হ্যাঁ সো তোমরা এখানে সেফটির ইস্যু না, আসলে মানুষের নজর আস্তে আস্তে এতটাই বাজে হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে আমার মনে হচ্ছে লিটারালি আমরা 100 বছর পিছিয়ে গেছি। এন্ড ইটস নট অনলি আস, ফানি থিং ইজ আপু আমি কালকে মেবি বসে দেখছিলাম না, কালকে দেখলাম যে ইন্ডিয়াতে যে খেলা চলছে আইপিএল অর সামথিং চলছে নাকি আমি জানি না, বাট একটা খেলা চলছে, প্রীতি জিন্তা হেঁটে যাচ্ছে, ওকেও জুম করে ওর ব্যাগটা দেখাচ্ছে লিটারালি, আর ওই ভিডিওতে হাজার হাজার ভিউজ আর লাখ লাখ ভিউজ আর হাজার হাজার লাইকস। তো আমি বললাম সিরিয়াসলি মানে আমাদের দেশে ওকে চলছে, মানে ওইটা নিয়ে আমি অনেক ফেড আপ, বাট ওই দেশে প্রীতি জিন্তা হু ইজ আ বিগ শট ইন বলিউড, তাকে নিয়েও এরকম হেঁটে যাচ্ছে
করছে বেচারি, তার পেছন থেকে ফোকাস করে ভিডিওটা করে ছেড়ে দিছে। লাইক সিরিয়াসলি মানে আমরা কোথায় যাব তাহলে? এই এখন আর উই টু ব্লেম? কারণ আমরা আমাদের মতো করে আমি নরমালি আমি জিম ইয়োগা প্যান্টস পরে ওখানে যাইনি, আমি লুজ প্যান্টস পরে লুজ গেঞ্জি পরেই গেছি। এক্স্যাক্টলি, আসলে যখন তুমি স্পোর্টসে যাবা লুজ গেঞ্জি আর প্যান্টই কিন্তু আসলে পরা হয়, যেটা আসলে সিসিএল এর প্রথম থেকে আসলে রুলসটা বলে দেওয়া উচিত ছিল যে মেয়েরা কি ড্রেস পরে আসবে। ওরা ইয়োগাটা পরে গেছে, আই থিংক ওরা মনে করেছে যে ওটা ফ্লেক্সিবল হবে, ওদের মুভমেন্ট করতে ইজি হবে। বাট ওখানে যে কোনো একটা মানুষ মোবাইল দিয়ে ওদের এইভাবে করে ক্যামেরা করছে, মানে ভিডিও করছে জুম করে, এটা তো আসলে আমরা আগে প্রথমে কেউই বুঝি নাই। আমি আমার দিক থেকে আমি লুজ প্যান্ট আর টি শার্ট পরে গিয়েছিলাম, তো সবাই আসলে ওভাবে করে খেয়াল করতে পারে না, আমার যেটা মনে হয়েছে। তো পরে একটা টাইমে যখন এটা দেখলো যে এইভাবে করে ফোকাস হচ্ছে, তখন অবজেকশন কি, তখন আস্তে আস্তে কিন্তু সবাই ড্রেস কোড চেঞ্জ করে ফেলছে। তখন কিন্তু আর করে আমাদেরকে, মানে আমি যে গ্রুপে ছিলাম আমাকে ভয়েস মেসেজ দেওয়া হয়েছিল, আর আমি সাথে সাথে আমি এটা পাচ্ছিলাম কি, এটা কি, মানে এটা কেমন কথা, মানে আমার কাছে খুবই অফেন্ডেড লাগতেছিল যে কি ড্রেস পরে যাব সেটা ওনারা বলতেছে। আর তার উপর আমাদের মানুষই আমাদেরকে বলছে, মানে why would they say it? বাইরের মানুষ বললে পরে it was different, তো আমাদের ইন্ডাস্ট্রির মানুষ আমাদেরকে ড্রেস নিয়ে বলছে, হ্যাঁ সেটা ইটস অফেন্সিভ। লম্বা গেঞ্জি এন্ড হলো স্পোর্টস প্যান্ট, কোনো লেগিংস প্যান্ট, বাট ইট ওয়াজ নট देयर ফল্ট, বিকজ ওনারা ততক্ষণে অলরেডি মানে এই ওনারাই বলে শিকার হয়ে গিয়েছিল ততক্ষণে, যে মিডিয়াতে এত বাজেভাবে জিনিসটা ছড়াচ্ছিল যে দে ওয়ার বাউন্ড টু টেল ইট। আমাদের জন্যই বলছিল যে আমরা যেন আর ফোকাসড না হই ওইভাবে করে। সো এটা বলার পরে কিন্তু সবাই নর্মাল মানে একটু ঢোলাঢালা পরে যাওয়া শুরু করে দিয়েছে। তো এখন ওই যে ফোকাসের পার্টগুলো ছিল ওগুলো কিন্তু ফার্স্ট একদিনই প্র্যাকটিসে হয়ে গেছে। হ্যাঁ, একটা দিনেরই ওটা ঘটনা, তো একটা দিনের ঘটনার উপর বেস করে পুরা এই জিনিসটা ঘটেছে। তার উপর মারিয়া ম্যাম একটা কিছু স্টেটমেন্ট দিয়েছে, সেটা আরো বেশি ছড়াই গেছে, সেই স্টেটমেন্টের জন্য আরো বেশি হাইপ হয়ে গেছে। সো যখন সিলেকশন হয়, সো এটা তোমার কাছে মনে হয় না যে সিলেকশন হচ্ছে যারা খেলতে পারতেছে তাদেরকে এক্সাইট করুক, যারা পারতেছে না, যেমন আমাকে নাদিয়া যখন কল দিছে আমি অনেক আর্টিস্ট দিছি ওকে, বিকজ আসলে অনেক প্লেয়ার লাগে। সো তখন আমি বলছি যে সবাইকে নিতে হবে এমন কোনো কথা নেই, তুমি দেখো কে খেলতে পারে, কেউ যদি পারে না তাকে বাদ দিয়ে দাও, বল কীভাবে না করব, সবাই কাজ করি আমরা একসাথে। আমি বললাম যে এটা কোনো ব্যাপারই না, হচ্ছে না ওকে দিয়ে, সো ওকে তুমি কেন টিমে রাখবে, বের করে দাও, প্রবলেম নেই, বলবা যে এবার হচ্ছে নেক্সট ইয়ার তুমি আসো। সো তোমার কাছে মনে হয় না যে মানে একটু বোঝা উচিত যে কাকে নিতে হবে আর কাকে নিতে হবে না, বা মানে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে, মানে এটা মনে হয় কাকে নিতে হবে না তুমি কিভাবে আসলে ওই সময়টা বুঝবে? আমরা তো সবাই ওই সময় প্র্যাকটিসেই ছিলাম, প্র্যাকটিসের ভিতরে দেখে তো পরের বার যে তুমি মেইন ম্যাচের সময় তুমি বুঝতে পারবে যে কাকে নিবা না। তো প্র্যাকটিসের সময় যাদের আশা তারা এসে গেছিল, যা ভিডিও হওয়ার হয়েও গেছে। আর কাকে নিব না এটা অ্যাকচুয়ালি ওই যারা ওখানে টিম লিডার্স ছিল, আমাদের মেন্টরস ছিল, তারাই ডিসাইড করে, এটাতে আসলে আমাদের কোনো হাত ছিল না। সো তুমি তো ইনফ্লুয়েন্সার হিসেবে ওখানে গেছো, এন্ড অনেকে আছে যে নাটক করতে সিনেমা করতেছে, সো কখনো মানে ক্ল্যাশ মনে হয় না যে না ও তো ইনফ্লুয়েন্সার, ওকে একটু সাইডে রাখি? হ্যাঁ, আমার এটা মনে হচ্ছে, আমার এটা অনেক বেশি আমি ফেস, আমাকে সামনে রাখতে হবে, এরকম কখনো হয় না? বিকজ প্রথমবার যখন সিসিএল সেলিব্রিটি লিগ হয় আমি গেছিলাম, মানে আমি জাস্ট আমার ফ্রেন্ডের সাথে গেছিলাম, সো আমি 3 দিনই ওখানে ছিলাম, এন্ড আমার কাছে মনে হয়েছে যে লাইক অনেক আপ ডাউন, মানে অনেক ছোট বড় করে দেখা হয়, ডিভ্যালুড। আমি খুবই ডিভ্যালুড ফিল করেছি ওখানে, আমি দুটো টিমে। তো আমার মনে হয়েছে যে নাটক যারা করে বা ওই দিকের সাইড যারা আছে তারা আমাদের প্রফেশনটাকে একটুখানি ছোট করেই দেখে, বা ওরা নিজেরা যতটুকু কমফোর্ট ফিল করছে নিজেদেরকে মানে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, আমি ওই জায়গায় একটুখানি সাইডে পড়ে যাচ্ছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি ফিল করেছি, মানে ওদের লাইফটা আসলে টোটালি ডিফারেন্ট। এই যে নাটক অ্যাক্টিং যারা করে তাদের একটা গ্রুপ আলাদা আছে, তারা ওদেরকে একটু বেশি প্রায়োরিটি দেয়, ওদেরকে একটু বেশি ভ্যালু দেয়। খুব কম মানুষ আছে যারা একটুখানি মানে ভালো করে একটু টেনে নিচ্ছে, বিহেভ করছে। বাট লাইন আপ যখন হয় না তখন কিভাবে, মানে ওই সময় কোনো ভেদভাব হয় না যে না ওকে নিব না, ওকে নিয়ে আমরা, বা হ্যাঁ এটা হয়? সো মাঠে খেলতে পারছিল নাকি? না, আমি খেলতে পারিনি, বাট আমার সেকেন্ড টাইমে এরকম ব্যাপার ছিল না, আমি খেলতে পারি নাই। একটা বড় ব্যাপার হলো আই এম নট আ ভেরি গুড প্লেয়ার, এটাও সত্যি যে আমি অনেক
বেশি ভালো প্লেয়ার না। তোমার টিমের ফেস ছিল, লাইক তোমাকে দিয়ে তোমার ফেস, বাট তারা যেহেতু ওখানে আমার থেকে বড় বড় অ্যাক্ট্রেসেস যা ছিল ওই জায়গায় ওনাদের প্রায়োরিটিটা বেশি ছিল, প্রায়োরিটিটা বেশি দিছে। বাট নিউজ যখন আসতেছিল, যদিও নিউজের হেডলাইন গুলো অনেক আজগুবি, মানে সরি টু সে, মানে আই ডোন্ট নো। আমরা তো বেসিক্যালি আপু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সো আমাদেরকে নিয়ে বেশি নিউজ হবে, দ্যাট ইজ নর্মাল, বিকজ আমরাই সোশ্যাল মিডিয়াটা ইনফ্লুয়েন্সড করে থাকি। তো ওনাদের জায়গাটা বেসিক্যালি আই থিঙ্ক ওনারা এই জিনিসগুলো এতটা ফলো করে না, যার কারণে অনেকে আমাদের এই সাইডের পরিচিতিটা বুঝে নেই। তো আমরা যখন অ্যাক্টিং এ ঢুকবো হয়তো আমাদের ফেস ভ্যালুটা ওদের সাথে ম্যাচ হবে, তখন তারা ওই জায়গাটা আমাদেরকে দিবেন। বাট তার আগ পর্যন্ত আই ডিড ফিল ডিভ্যালুড, অনেক বেশি। বাট ডিভ্যালুড, বাট মানে ভিউ তো তোমার বেশি, তোমাকে নিয়ে নিউজ হচ্ছিল, তোমাকে নিয়ে এভরিথিং হচ্ছিল। It matters what I felt there. মানে আজকে যখন তোমাকে নিয়ে আমি হোমওয়ার্ক করতে বসছি আসার সময়, আমি ইউটিউবে মানে সিসিএল মানে হচ্ছে মানে নাজমিন, মানে আমি জাস্ট দেখতেছি মানে তোমার হেডলাইনই বেশি। হ্যাঁ, আমার 200-300টা আই থিংক অলরেডি রিলস বের হয়ে গেছে, ভিডিওস বের হয়েছে। আই নো আমি ওখানে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপু না, মানে ইন্ডাস্ট্রিতে আমার মনে হয়েছে যে আমি ওখানে ফিট হই না কোনোভাবে। মানে কেমন যেন একটুখানি, আমার যে কোচ ছিল উনিও দেখা গেল যে একটুখানি ওদেরকেই বেশি শেখাচ্ছে, বেশি ট্রেন করছে, আমি ওই জায়গাটা একটু কম পাচ্ছি আর কি প্রায়োরিটি। আমি তার জন্য মানে ট্রেন হওয়ার জন্য দাঁড়ায় রয়েছি যে আমাকে একটু শেখাবেন, আমাকে একটু প্র্যাকটিস করাবেন। হ্যাঁ, বলছে যে হ্যাঁ এরপরে তোমাকে করাবো, তো ওর পর আসার পরে আরেকজনকে টেনে নিয়ে যাচ্ছে। তো এই নিয়ে আমার খুব মন খারাপ হয়ে গেছিল একদিন, খুবই মন খারাপ যে আমার মানে কোচ আমাকে দেখছেই না। আর কি কারণে দেখছে না, উই অল নো দ্যাট, বিকজ হি ইজ থিঙ্কিং যে এখানে আরো বড় বড় স্টারস আছে, উইচ আই ডোন্ট ডিসএগ্রি, ডেফিনেটলি আছে। আমার থেকে আমাদের টিমে ছিল দীপা আপু, তারপর আরো অনেকে ছিলেন। হ্যাঁ, তো আমি ডেফিনেটলি ওনাদেরকে অনেক বেশি রেসপেক্ট করি, আর আমার থেকে বেটার প্লেয়ারও ছিল তোমার, মানে খুবই ভারী টিম যেটাকে বলে, মানে সব ভারী চেহারা, মানে সবাইকে মানে একদম চেহারাগুলো হচ্ছে ফেসগুলো হচ্ছে পরিচিত ফেস। সো তোমার বাট এমনও আছে যে আমি মানে আমার প্রফেশন থেকে দেখতে গেলে আমি আবার অনেককেই চিনি না আবার ওই লাইনের, মানে একদম খুব সিনিয়র আর্টিস্ট বা খুব পপুলার না হলে আমি চিনতে পারছি না যে ওনারা কারা বা কোথা থেকে, শুধু ওখানে যাওয়ার পর আমার পরিচয় হয়েছে। তো ওনারা যেহেতু মানে যেভাবে আমাকে ওভাবে করে ওনাদের লাইনের থেকে চিনতে পারছে না, আমাকে ইন্ট্রোডিউস করে দিতে হচ্ছে, আমিও আবার অনেককে চিনছিলাম না। সো আই থিঙ্ক ওই জায়গায় আমাদের একটা গ্যাপ চলে আসতেছিল, যদিও আমরা সেম ইন্ডাস্ট্রিতে, বাট মিডিয়া অ্যাক্টিং সেক্টরটা একটু ডিফারেন্ট, আর আমাদের মডেলিং ইনফ্লুয়েন্সিং সেক্টরটা একটু ডিফারেন্ট। মানে উই আর নট অ্যাজ ভ্যালুড অ্যাজ দ্যাট সেক্টর, মানে তারা একটু হলে পরেও আমাদেরকে একটু ছোট করে দেখে। বাট তোমার কাছে মনে হয় না যে ইয়োলো যে জার্নালিস্টরা তারা হচ্ছে হেডলাইন গুলো খুবই অফেন্সিভ হেডলাইন দেয়? অফকোর্স এইটা না হলে তো নোটিস হতো না, এত কাহিনী তো হতো না, এত মানে হেডলাইন গুলাই মানে একদম মানে আজব ধরনের। তোমার কাছে মনে হয় না? স্যাড থিং এটাই যে আমরা নর্মাল হেডলাইন দিলে পরে আমরা সেই ভিডিও কেউ দেখি না। ওরা খুব ভালো করে জানে যে আমরা কোন হেডলাইন দিলে পরে আমরা ভিউ বেশি পাবো আর কামাতে পারবো, এন্ড দ্যাট ইজ দ্য স্যাডেস্ট থিং অফ দিস জেনারেশন। ওরাই দেখবে, ওরাই ভিউ বাড়াবে, ওরাই গালি দিবে, ওরাই কমপ্লেন করবে, ওরাই নোটিস পাঠাবে, সব ওরাই করছে। উই ডোন্ট হ্যাভ আ পার্ট ইন ইট। এন্ড আমার কষ্টটা আরেক জায়গায় আছে, সেটা হলো যে উকিল এই নোটিসটা করেছেন, উনি হয়তো সোসাইটির ভালোর জন্য করছেন, বা সোসাইটির ভালোর জন্য করছে, বাট নামগুলা যেমন সিনথিয়ার নামটা আসছে, সিনথিয়াকে আমি কোনো খারাপ কাপড় দেখিনি। সিনথিয়া খারাপ কাপড় আমি দেখিনি, নাদিয়া আপু খারাপ কাপড় আমি কোনোটাই দেখিনি। অনেক র্যাম্প মডেল ছিল যাদের ড্রেস আপে অনেক ইস্যুস ছিল, এটা আমি এগ্রি করি, বাট ওয়াই সিনথিয়া বা অন্য যাদের নাম আসছে? হ্যাঁ, আমি দেখছি সিনথিয়ার এরকম কিছু ছিল না, নাদিয়াপুর কিছু, ইনফ্যাক্ট নীলা মেয়েটা তারও আমি এত ওকে জাস্ট কিউট লাগছিল, এটাই দেখলাম। আমার কাছে তো ইন করে পড়ছে পিছনে, জাস্ট শার্ট ইন করা নরমাল। ও হইলো শি ইজ আ ভেরি স্লিম কাইন্ড অফ গার্ল, ওকে জাস্ট দূর থেকে একটু দেখতে কিউট লাগছে, ওটা মানুষের চোখে লেগেছে, ওইটাই মানুষ হলো দেখা ফেলছে। তো আমার কথা হলো কি যে উনি যেহেতু নোটিস করেছেন আইনজীবী, উনি ওনাদের এই নিয়ে নোটিস করেছে, সেটা ঠিক আছে, ওদেরকে নোটিস পাঠিয়েছে, ওকে আমি এই জিনিসটা ধরে নিলাম যে ওকে দেয়ার ইজ আ রিজন। ওনাদেরকে নিয়ে কেন নিউজ করে নেই যারা বেসিক্যালি এই জিনিসগুলো ফোকাস করে মানুষের সামনে বাজেভাবে প্রেজেন্ট করেছে? তাদের ব্যাপারে নিউজ করাটা বেশি ইম্পর্টেন্ট ছিল, যে যারা নর্মালি প্র্যাকটিস করতে গিয়েছে নিজের মতো করে খেলতে, নাকি তাদের ব্যাপারে নিউজ করা উচিত ছিল বা নোটিস পাঠানো উচিত ছিল ওদেরকে, যারা এই জিনিসটাকে বাজেভাবে ভিডিও করে জুম করে মানুষের সামনে উপস্থাপন করে? দ্যাট ইজ আ মানে কাইন্ড অফ হ্যারাসমেন্ট। হ্যাঁ, অবশ্যই ওইটাই তো হ্যারাসমেন্ট, সেটা তো
একটা বাজে জিনিস, তো ওদের কাছে আগে নোটিস যাওয়া উচিত ছিল আই বিলিভ, তারপরে এদিকে আসা উচিত ছিল। কিন্তু আই ডোন্ট নো, আমি আসলে এটা নিয়ে যত কথা বলবো ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, কারণ আমরা যতই বলবো মানুষ ততই একই, মানে ওই পক্ষটা এত বেশি স্ট্রং, অনেক স্ট্রং, মানে এক্সট্রিমিস্ট গুলা অনেক, তাদের মেজরিটিটা মানে দে আর দ্য মেজরিটি এন্ড উই আর দ্য মাইনরিটি। ওই জায়গাটায় আমরা হেরেই গেছি অ্যাকচুয়ালি, এখানে কিছু করার নাই। প্রেম করো না কখনো? এত সুন্দর তুমি, মানে কখনো প্রেম? কখনো করি না এমন না, বাট অনেক মানে আই এম নট ইনটু ইট। আমি আসলে আমার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস, আর আমার মনে হয় যে আমি আসলে মানে আমি এখনো 90s 80s এর লাভে বিলিভ করি। তো এখন ওইখানে বলতে কি যে আমি এখন জেনজি জামানায় বা এই জেনারেশনের প্রেম, আজকে দেখা কালকে কফি, পরের দিন ডেট, এই জিনিসটার জন্য আসলে আমি এখনো আই এম লুকিং ফর দ্য 90s 80s লাভ, যেখানে একটা ছেলে আসবে যাকে আই লাভ হোল হার্টেডলি, এন্ড সেও আমাকে ওভাবেই চাবে যে আমাদের মাথা অন্য কোথাও যাবে না, আই লাভ হিম, সো সেই আমার সব, তার জন্য আমার দুনিয়া উজাড় করে দিব, এন্ড হি উইল অলসো বি দ্য সেম। ও আমার জন্য চিন্তা করবে যে এই আমার প্রিন্সেস রানী, তার জন্য আমার দুনিয়া করে দিব। সো ওই রকম মানুষ পেলে আমি করবো, বাট এখন আপাতত আমি দেখি না এরকম কেউ আছে। ওকে, মানে এখন তুমি একদম সিঙ্গেল? একদম 100%। যে একটা ভিডিও আসছিল আবার যে এক্সট্রিমলি সিঙ্গেল, আমাকে এখন মেসেজ পাঠায় মানুষ, হাই এক্সট্রিমলি সিঙ্গেল। একজন দেখে মেসেজ পাঠাইছে, তোমার সাথে নাকি কফি খাওয়ার কেউ নাই, চলো আমি নিয়ে যাই। লাইক আমার সাথে কফি খাওয়ার কেউ নাই এমন না, আমি যাই না খেতে, দ্যাট ইজ দ্য থিং ডিফারেন্স। সো আমি এক্সট্রিমলি সিঙ্গেল, 100% সিঙ্গেল, মানে অ্যাবসলিউটলি সিঙ্গেল। আমি অনেক বছর ধরেই আই থিঙ্ক আমি আসলে এই যুগের সাথে তাল মিলা এখন চলতে পারছে না। আই এম স্টিল ফলিং ব্যাক, আমি টু ওল্ড স্কুল, আমি স্টিল 90s 80s এর লাভে বিলিভ। কিন্তু আজকে ইন্টারভিউতে এটা জানলো, কিন্তু নরমালি যখন মানে আসলে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখলে মনে হয় যে নাজমি অনেক ফাস্ট আউটগোয়িং, অনেক এটা সারা জীবন মানুষ মনে করে আসছে। দ্যাটস জাস্ট মানে একটাই রিজন, সেটা হলো আমি ওয়েস্টার্ন পরি, জাস্ট বিকজ অফ মাই ওয়েস্টার্ন ড্রেস আপ, আর কিচ্ছু না। আমি যদি ওয়েস্টার্ন না পড়তাম তাহলে আমাকে নিয়ে কখনোই কোনো কথা হতো না, বাট ওরকম কোনো ভাইবসও আসতো না আমাকে নিয়ে, কখনোই মানুষ চিন্তাও করতো না কিছু। বাট এখন টোটালি মানুষ, মানে ছোটবেলা থেকে আই হ্যাড টু ফেস ইট, এই একটা কারণেই মানুষ মনে করে আমার পার্টি গার্ল, আমার হয়তো অনেক কটা বয়ফ্রেন্ডস আছে, নিয়ে চলি এখানে। যে ইভেন আমি এখন পর্যন্ত আমার লাইফে, আমি তো বললাম যে আমি একাই বের হই না, যেখানে আমার বোন থাকে, বোন আর মাকে নিয়েও তো আমি ডেটে যাইতে পারবো না। আর আমি দেশের বাইরে যতগুলা ট্যুর দিয়েছি সব আমার ফ্যামিলির সাথে, আমি কখনো একা কোথাও যাইনি। ইভেন কক্সবাজারে আমি যতবার গিয়েছি আমার ফ্যামিলির সাথে। তো আমাদের প্রত্যেক 31st আমাদের সুইট আছে হোটেলে, আমার পাপার আমাকে সুইট কিনে দিয়েছে, সো ওইখানে আমরা যাই, 31st আমরা ওখানেই পালন করি, 3-4টা ফ্যামিলি মিলে আমরা একসাথে করি। তো আমার যখন কক্সবাজারের ছবি দেখে সবাই মনে করে কক্সবাজারে গেছি, সুগার ড্যাডি নিয়ে গেছি, হ্যাঁ, আইফোন দেখলে মনে করে সেটাই কেউ কিনে দিয়েছে। তো আমি এত কষ্ট কেন করছি? আমি একজন ইউনিভার্সিটি লেকচারার, আমি ইনফ্লুয়েন্সার, আমি মডেলিং করছি, আমি হোস্টিং করছি, সো আমি কত কষ্ট করে আমার লাইফ চালাচ্ছি। আমি যদি এত কষ্ট করার পর আমার নিজের জন্য একটুখানি একটা ফোনই না কিনতে পারি, তাহলে আমার এই কষ্টের মানেটা কি? এন্ড ইটস নট নেসেসারি যে কারোর সবসময় দিতে হবে। তো আমি কারোর থেকে কিছু নিতেও পছন্দ করি না, বিকজ আই ফিল ভেরি আনকমফোর্টেবল। আমাকে যদি কেউ সাধেও যে আমাকে একটা ফোন দিতে চায়, গিফট করতে চায়, আমার কাছে সেটা খুব আনকমফোর্টেবল লাগে। গিফট পাঠায় না, মানে চাচ্ছ না কিন্তু বাসায় পাঠায় দিল না? ফোন একবার পাঠাইছিল, ইউজ করছি, ইট ওয়াজ আ লাভলি ফোন, ভালো লেগেছে, and I was very happy with him. I was very happy, মানে he is one of my favorite fans. তো নাথিং, মানে আমাদের এখনো দেখাও হয়নি কিছু না, বাট আমাকে আমার লাইফের দুইটা সবচেয়ে বড় বড় গিফটের ভিতরে, আমার সবচেয়ে ফেভারিট গিফটের ভিতরে একটা ছিল আমার এই যে বেবি, যাকে দেখালাম, এটাও আমার লাইফের অনেক বড় একজন ফ্যানের গিফট করা। ওকে, তো আমি একটা পোস্ট ওভাবে দিয়েছিলাম দ্যাট আই এম ক্রেভিং ফর আ ক্যাট, তখন আর কি অনেক খুঁজে টুজে আমার জন্য এই গিফটটা পাঠাইছিল। সো আমার লাইফের সবচাইতে বড় গিফট এটা, সবচাইতে বড় পাওয়া এটা। তো এরপরে ফোন টোন আসে, হ্যাঁ এরকম হয়েছে, একবারই পাঠিয়েছে।
বাট সেদে কারোর থেকে নেওয়াটা আমার মনে হয় কি আমাকে যদি কেউ একটা ফোন গিফট করে তার মানে হলো সে যখন তখন আমাকে ফোন দিবে, তার সাথে আমাকে কথা বলতেই হবে। সে যদি তার ফোন আমি না ধরি বলবে ফোন ব্যাক দাও। ঈদে সালামি পাও না, ফ্যানরা সালামি পাঠায় না? অনেক পাগল ফ্যান আছে কিন্তু সালামি পাঠায় না। আমার নাম্বার জানা না তো, নাম্বার জানলে না সে পাঠাবে। মাঝে মাঝে ইচ্ছা করে একটু দিয়ে দেই, বিকজ এখন আর এত সালামি পাই না, আমাকে দিতে হয় বেশি। বাট এই ঈদে যেটা হয়েছে আই ওয়াজ ভেরি হ্যাপি। আমার ছোট ভাইরা যারা এখন একটু করে বড় হচ্ছে, একটু করে কামাচ্ছে, তারা আমাকে অনেক সালামি দিয়েছেন। তাদেরকে আমি কোনো সালামি দেইনি। আমি এত স্পেশাল ফিল করছি যে আমি যদি তাদেরকে দেই তাহলে এটা আমার কাছে থাকবে না। সো আমার বিকাশে অনেক সালামি আসছে আর আমি রেখে দিচ্ছি, আমি কাউকে দিই নাই। এবার আমি জাস্ট পেয়ে রেখে দিয়েছি যে এগুলো আমার স্পেশাল, এগুলা আই গট ইট ফ্রম মাই লিটল ব্রাদার্স। আমার খুব ভালো লেগেছে। ফিউচারের প্ল্যানটা কি তোমার? আমার ফিউচার প্ল্যান হলো আই ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনার। আমার বিজনেস দেওয়ার খুবই ইচ্ছা আছে, তো আমি ওইরকম টাইম পাই না। ক্লোদিং অর পার্লার। ওকে। তো আমি ওইরকম ক্যাপিটাল এখনো বা আমার ইনভেস্টমেন্ট এখনো ওইরকম আমার মনে হচ্ছে অ্যাবিলিটি হয় নাই, বাট টাইমটাও আমি অ্যাফোর্ড করতে পারবো না। যদি আমি ওরকম কোনো ইনভেস্টর পাই বা মনে হয় যে আমি এটা করতে পারবো বা এখন টাইম দিতে পারবো, সো আমি এটাতে লেগে যাব। আর এখন যেটা ইচ্ছা করে সেটা হলো একদম দেশে আর থাকতে ইচ্ছা করে না, বাইরের দেশে চলে যেতে। মানে এখন ফিউচার প্ল্যান বলতে গেলে, প্ল্যানিং বলতে আমি এমন একটা মেয়ে ছিলাম যে আমার পাপাও যখন আমি তো ছোটবেলা তো আমার বাইরেই কাটানো, তা আমার ফ্যামিলির সাথে আমার ছোটবেলা একটা বিশাল গ্যাপ হয়েছে। ওকে। তো আমার ইচ্ছা ছিল যে আমি বাকি লাইফটা অ্যাটলিস্ট বাংলাদেশি ফ্যামিলির সাথেই থাকবো, বা কখনো বাইরে গিয়ে সেটেল হওয়ার ইচ্ছা হয় না, যে যাবো ঘুরতে, ঘুরে টুরে এসে পড়বো, এরকম একটা ইচ্ছা ছিল। কিন্তু পাপাও যখন পাঠাতে চাইছে আমি যেতে চাইনি। অনেক অনেক আমার এরকম অপরচুনিটিস আসছে, আমি সবকিছুই রিজেক্ট করে দিয়েছি। এখন এসে আমি সেই মেয়ে যে আসলেই আমি থাকতে চাই না এই দেশে। আই জাস্ট ওয়ান্ট টু মুভ আউট। আমি you know why, you just know it all, মানে তুমি জানো কেন, because I hate being a girl in this country. এই দেশে মেয়েদের কোনো জায়গা নেই, আসলেই কোনো জায়গা নাই। এই দেশে মেয়েদের স্থানটা আস্তে আস্তে পড়তে পড়তে নাই হয়ে যাচ্ছে। রাইট। তো আমার প্রত্যেকটা স্টেপে আই ফিল ইনসিকিউর। প্রত্যেকটা স্টেপে আমি আজকে যখন আসছি তখনও আমার মনে হচ্ছে যে হ্যাঁ, মানে যদি এই দিক থেকে কেউ এসে চিন্তাই করে নিয়ে যায়, যদি এখান থেকে কেউ এসে একটা মানে অনেক কিছু হতে পারে। আই ফিল ইনসিকিউর। আমি প্রত্যেকটা কথা স্টেটমেন্ট দেওয়ার আগে আমি চিন্তা করছি যে হ্যাঁ, এখনই আমার উপর কোনো না কোনো একটা লিগ্যাল নোটিস হতে পারে, একটা কোনো হামলা হতে পারে। হ্যাঁ, মানে কেউ না কেউ পিছে লেগে যেতে পারে। আই ফিল সো ইনসিকিউর। আমাদের একটা খুব নাম করা না এখন আপাতত মানে খুবই একটা হাইপ হোস্টের নামে আজকে লিগ্যাল নোটিস চলে আসছে ফর নাথিং। মানে এর থেকেও অনেক ক্রিঞ্জ, অনেক বিকজ ও হলো মানে কাউকে সবজির নাম জিজ্ঞেস করছে, মানে ও সুগার ড্যাডির কথা জিজ্ঞেস করছে। বাট ওকে কে এই জায়গাটা এনেছে? ও এত হাইপড কিসের জন্য? ও এত ভাইরাল হোস্ট কেন? প্রোডিউসার ওকে পুশ করে যে তুমি এই কোশ্চেনটা তোমার গেস্টকে করো না। দ্যাট ইজ নট দ্য থিং। ও এই জায়গায় আসে, প্রোডিউসার অনেক কিছুই বলতে পারে, হোস্ট অনেক কিছু কোশ্চেন করতে পারে। ওই প্রোগ্রামটা ভাইরাল কেন হবে ইফ ইউ আর নট সিইং ইট? ওকে। সো অডিয়েন্স যারা দেখছে তারাই তো ওকে ভাইরাল করছে। সো তোমরা দেখছো, এটার ভিউ বাড়াচ্ছো, ওকে আরো ইন্সপায়ার করছো যে নেক্সট টাইম তুমি আরো বেশি বেশি কোশ্চেন করো, আমরা তোমার শো আরো দেখবো, তোমার আরো কলস আসছে শো এর জন্য। তারপরে তুমি যখন অনেক শো করা শুরু করে দিলা, এখন তোমার ভিউজ অনেক বেশি, তখন লিগ্যাল নোটিস দিয়ে দিল। সো কে ওকে এটা বানিয়েছে? অডিয়েন্সরাই তো বানিয়েছে, ভিউ দিয়েই তো বানিয়েছে তারা। সো এখন ওরাই আবার কমপ্লেন করছে, তাহলে মানে হু ইজ টু বি ব্লেমড? ও এটা কোশ্চেন করছে কারণ শি ইজ এনজয়িং দ্য ফেম। ও দেখছে যে আমি এটা বললে পরে মানুষ অনেক মজা পাচ্ছে, কাট পিস করে করে ওটাকে ভাইরাল করা হচ্ছে। তো এখন ও মজা পাচ্ছে যে আমার ইন্টারভিউ গুলো অনেক হাইপড হচ্ছে, আমার অনেকগুলো অনেক বেশিরভাগ আমার ইন্টারভিউ ভাইরাল যাচ্ছে, আমি আরো বেশি করব। হোস্টকে ডেকে এনে হেনস্থা করার এগেইনস্টে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে হোস্ট আমার মানে গেস্ট, বাসার গেস্ট, আমি হোস্ট, বাসার গেস্ট আমার জন্য মানে লাইক কাইন্ড অফ গডের মতন। সে আমার জন্য মানে আমার কলে সে আসছে। সো অনেক সময় দেখা যায় যে হোস্ট গেস্টকে এনে একদম পুরো জাস্ট তামা করে ফেলে, এটা একটা ভুল। এটা অবশ্যই ভুল, বাট ওইটা আবার ওরা গেস্ট দেখে করে। আমি যেরকম লাস্ট টাইম একটা শোতে গিয়েছি, শোতে যাওয়ার পরে আমাকে যখন কল আসছে, ওই টাইপের শোগুলোতে আমি নর্মালি অ্যাটেন্ড করিনি অনেক কটায়, তো আরেকটাতে যখন কল আসছে
আমি বলছি ভাই আমি তোমাদের শো অনেক ভয় পাই, তো আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি অলসো টিচার অফ লেকচার অফ ইউনিভার্সিটি, সো আমি সব টাইপের অ্যান্সার দিতে রেডি না বা সব টাইপের জায়গায় যেতে রেডি না, আই হ্যাভ টু মেনটেন মাই স্ট্যান্ডার্ড। তো তখন বললো আপু আমরা আপনাকে আপনার যে কোশ্চেনগুলো আপনার জন্য মানে কমফোর্টেবল হবে ওগুলোই করব, প্লাস আমরা এমন কোনো কোশ্চেন করব না যেটা আপনি আনকমফোর্টেবল ফিল করবেন, আর আমরা সবার সাথে একই কোশ্চেন করি না, মানে আমরা মানুষ বুঝে করি, যে ভাইরাল হইতে চাই ওইভাবে তার সাথে আমরা ওইভাবে করে কোশ্চেন করি, আর যারা নিজেদের ওই জায়গাটা রেখে পার্সোনালিটি বজায় রেখে আসতে চায় এসে আমাদেরকে ইন্টারভিউ দিতে চায় তাদের জায়গাটা আমরা ওভাবেই রাখি, তাদেরকে রেসপেক্ট করে ডাকি। সো তার সাথে যখন আমি ইন্টারভিউ শেষ করে কথা বললাম সে বললো আপু এই কোশ্চেন করতে গিয়ে ওই হোস্ট ওই গেস্টই আমাকে বলছে আমাকে এই কোশ্চেন করবা, আমাকে এইভাবে বলবা, সেটা যখন অনেক ফেমাস হয়ে গেল মানে অনেক ভাইরাল হয়ে গেল তখন আমার উপর দোষ আসে যে আমি কেন কোশ্চেন করা হয়েছে। এটাই অ্যাকচুয়ালি এই জিনিসগুলো হয়েছে, মানে দেয়ার আর ফিউ পিপল যারা আসলে চায়ও যে হোস্টগুলো তাদেরকে এরকম কোশ্চেন আবার হচ্ছে হলো তারাই আবার কমপ্লেইন করে যে আমাদেরকে ডেকে নিয়ে এই কোশ্চেনটা করাচ্ছে। আচ্ছা আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি, সো তুমি তোমার ফ্যান ফলোয়ার্স তো অনেক তোমার হিউজ, সো তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও যেটা কখনোই বলা হয়নি বা মানে অনেক শোতে তোমাকে জিজ্ঞেসও করা হয় না, সো ওরা জানতে চায় যে এক্স্যাক্টলি তুমি কি ফিল করো ওদের জন্য বা তোমার কিছু? আমি আমার ফ্যান ফলোয়ার্সদের জন্য অনেক অনেক বেশি ফিল করি আসলে, মানে আমি আমার লাইফে যা পেয়েছি এটা বিকজ অফ দ্যাম, কারণ আমি এমন আমার মনে হয় যে লাইফে এমন কোনো কাজ করিনি যেটাতে আমার ফ্যান ফলোয়ার্স হবে। আমি ফার্স্ট যখন আমি তো আগে ভূতের প্রোফাইল খুলছিলাম ছোটবেলায়, ভ্যানামাস ভ্যামডেভিল নাম ছিল, শুধু চোখের ঠোঁটের এরকম ছবি দিতাম রক্ত পড়ছে, তো 2016-17 দিকে বেসিক্যালি আমি আমার রিয়েল পিকচার দিয়ে প্রোফাইল খুলছি, আর প্রোফাইল খোলার সাথে সাথে আমার 30,000 ফলোয়ার উঠে গেছিল 1-1.5 মাসের ভিতর, 2 মাসের ভিতর অর্গানিক ফলোয়ার্স। তো আমি লিটারালি ভয় পেয়ে গেছিলাম যে মানে প্যারা খাই গেছিলাম যে কেন এত ফলোয়ার্স। এখন কত? আমার পেজে এখন প্রায় 5 লাখ, আমার প্রোফাইলে প্রায় 2 লাখ, আমার ইনস্টাগ্রামেও 5 লাখ, আমার টিকটকে প্রায় 8 লাখ। কিন্তু তারপরে তোমার কাছে মনে হয় না যে তুমি অনেক বেশি মানে ইন্ট্রোভার্ট, মানে একটু পিছিয়ে থাকতে পছন্দ করো, মানে তোমার এত ফলোয়ার বাকি ইনফ্লুয়েন্সারদের থেকে তোমার ফলোয়ার বেশি, কিন্তু তারপরে তোমার কাছে মনে হয় না যে তুমি অনেক মানে অলওয়েজ একটু লোকি, মানে একটু আমি পিছিয়ে থাকতে পছন্দ করি এটা না, অ্যাজ এন ইনফ্লুয়েন্সার আমি যত এগিয়ে থাকবো তত আমি কাজ বেশি পাবো, দ্যাট ইজ দ্য ট্রুথ। বাট আমার তুমি ঘেটে দেখবে আমার কোনো কন্ট্রোভার্সি নাই, আই নেভার হ্যাভ এনি কন্ট্রোভার্সিজ ইন মাই লাইফ। আমাকে নিয়ে কাজের জন্য যতটুকু ভিউ হয়েছে ফলোয়ার্স হয়েছে এটাই, তো আমি স্লো প্রসেসে আগাচ্ছি এই কারণে। এখন যারা টপে আছে, টপ ইনফ্লুয়েন্সাররা আছে, কোনো না কোনো রিজনে কোনো না কোনো ভাইরাল ইস্যুতে কন্ট্রোভার্সি নিয়েই তারা এই জায়গাটা এসেছে। বারিশের নাম যদি বলতে যায়, কন্ট্রোভার্সি থেকেও এত উপর উঠে আসছে, মানুষ এগুলো অনেক পছন্দ করে। আরো যারা আছে যে ফারিয়াজ মিরর শো অফ করার জন্য সে উঠে গিয়েছে, তো এইরকম ইনফ্লুয়েন্সার কিছু আছে। তারপরে এখন আরো যে ইনফ্লুয়েন্সার্স গুলো আছে হয়তো বয়ফ্রেন্ডের জন্য উঠছে, একসাথে কাজ করে, বা কোনো না কোনো তাদের একটা গ্রুপ আছে, তারা গ্রুপ ওয়াইজ কাজ করে উঠছে, কেউ না কেউ তাদের পিছে আছে, মানে কিছু না কিছু করে তারা আর কি এই জায়গাটায় আসে। বাট আই ডোন্ট হ্যাভ লাইক দ্যাট, মানে আমি সিঙ্গেল ফাইটার আর কি। তো আমি ওই সেই শুরু থেকে একা এইভাবে করে আস্তে আস্তে ধীর গতিতে চলছি, আগাচ্ছি, তো এই কারণে আমি অনেকটা পিছিয়ে আছি। আই এগ্রি। ওকে, বাট আই এম সো হ্যাপি যে তারপরেও কিছু মানুষ এখনো আমার সাথে আছে, অ্যান্ড আই লাভ ইউ গাইস। এত ফলোয়ার্স যারা আছেন গালি দেয় আমাকে, আই আন্ডারস্ট্যান্ড যে ওদের আমি এখন কি আমার মনে হয় কি যে বাংলাদেশি মানুষরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, তারা কেন এটা বলো তো, মানে কেন? আমার মনে হয় জব অপরচুনিটি কম, মানুষের কাছে টাকা পয়সা কম, তাদের কাজ মানে বেকারত্ব বেশি, মানে কাজ কম তাদের হাতে, যার কারণে সারাক্ষণ ফেসবুকে পড়ে থাকে। তাদের ফ্যামিলি লাইফও সুখের না, বউয়ের সাথে কোনো প্রবলেম নয় তো গার্লফ্রেন্ডের সাথে প্রবলেম, মানে কোথাও না কোথাও তাদের লাইফটা ঠিক নেই। আমি আশেপাশে সবাইকে দেখি ডিপ্রেশনে, তো আমার মনে হয় কি ওই ডিপ্রেশন, ওই ফ্রাস্ট্রেশনটা ওরা অনলাইনে এসে মানুষকে গালি দিয়ে ওটাকে ফুলফিল করে। হ্যাঁ, ওটাকে মানে ওরা আর কি গালি দিয়ে ওটা বের করতে চায় ভিতরের ফ্রাস্ট্রেশনটা। তো ওরা যেখানে যেভাবে পায়, যেটা এখন ট্রেন্ডে আছে যে মেয়ে দেখলেই গালি দিয়া, মেয়ে দেখলেই তাকে মার দিয়ে গালি দিয়া, বা তাকে হলো ইয়ে বানাই দিও, যে নতুন নতুন কি একটা নাম আসছে না মেয়েদেরকে দিয়েছে, ভাতারি আসাম,
বলে দিবে আর কি যে তুমি কিছু চামড়া ব্যবসায় বলা, চামড়া ব্যবসায়ী, যে মেয়ে দেখলে পরে মানে তারা জানুক আর না জানুক, তার ব্যাকগ্রাউন্ড জানুক আর না জানুক, ওই পোস্টের সাথে এটা যাচ্ছে কি যাচ্ছে না সেটাও দরকার নাই, লিখে দিল চামড়া ব্যবসায়ী, চামড়া ব্যবসা মানে এন্ড দে আর ভেরি কুল। হ্যাঁ এটা বলছি, আমি বিশাল একটা কমেন্ট করে ফেলছি, এটা স্টার্ট হইছে, হ্যাঁ খুব রিসেন্ট স্টার্ট হয়েছে। সো এই জিনিসগুলো আমার মনে হয় কি এগুলো তাদের ফ্রাস্ট্রেশন থেকে আসে। আগে আমার খুব রাগ উঠতো, বাট এখন বেসিক্যালি আমার আপনাদের উপরে কোনো রাগ উঠে না। আই রিয়েলি ফিল যে আপনাদের লাইফে হ্যাপিনেস অনেক দরকার। তো আপনারা যদি কাজে ব্যস্ত হন, নিজেকে ইমপ্রুভ করার পিছনে একটু টাইম দেন, মানুষের পিছনে না পড়েন, তাহলে কিন্তু আপনাদের লাইফটা আরও সুন্দর হবে। ফ্যামিলিকে বেশি টাইম দিলে, নিজের প্রতিভাটাকে একটুখানি বের করে কারোর সামনে দেখাবেন, বা কোনো একটা কাজে লেগে যেতে হবে নিজেকে ঠিক রাখার জন্য। তখন আর কারো পিছে পড়তেও হবে না, কাউকে গালি দিয়ে নিজের হ্যাপিনেসটা ফিল করতে হবে না। তখন দেখবেন লাইফটা এমনিতেই অনেক হ্যাপি, এমনিতেই অনেক চেঞ্জ হয়ে গেছে। আর মানুষকে হেল্প করবেন। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে আপনার কোনো কথায় যেন কেউ কষ্ট না পায়। আপনি কাউকেই চেনেন না, সোশ্যাল লাইফে আমরা কাউকেই চিনি না যে কার পার্সোনাল লাইফে কি যাচ্ছে। সো আপনার একটা কথার জন্য অনেক মানুষ অনেক বড় করে মানে কষ্ট পেতে পারে। সো ওই জিনিসটা কোনো না কোনো টাইমে আবার আপনার উপরেই ফিরে আসবে। সো ইট ইজ মাই রিকোয়েস্ট যে আপনারা একটা কমেন্ট আপনাদের জন্য খুবই লাইট, একটা ছোট ব্যাপার, বাট ওই ছোট ব্যাপারটা একটা মানুষের মন অনেক বেশি খারাপ করে দিতে পারে। সো কাউকে খারাপ কিছু বলার আগে আবারও চিন্তা করবেন, কারণ আপনাদেরকে বললে আপনাদেরও খারাপ লাগবে। সো এইটুকু যদি মাথায় রাখেন, দেন এভরিথিং ইজ ফাইন অ্যান্ড আই লাভ ইউ অল। I love you too. Love you too. থ্যাংক ইউ নাজমি, এত কষ্ট করে আজকে আমি জাস্ট তোমাকে নক দিছি, আমি ভাবছি তুমি অ্যানসারও দিবা না, কজ নরমালি এরকমই হয়। নো, তোমাকে আমি কথা আগে why would I do that? আমি শো অফ টাইপের না, আমি সবাইকে খুব আপন করে নেই অলওয়েজ। সো থ্যাংক ইউ সো মাচ আজকে আমার স্টুডিওতে ফেস কার্ডে আড্ডা দিতে আসার জন্য। সো নেক্সট আবার তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। সো আমাদের এপিসোডটা আমরা আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে আমার আবার দেখা হবে, তখন ভালো থাকুন, সেফ থাকুন এবং অবশ্যই আমার ফেস কার্ডের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।